সাংহাইয়ে যাব। সাংহাইয়ে একটি রিসার্চ অর্গানাইজেশনের অনুষ্ঠানে একটা বক্তব্য রাখতে হবে। এর বাইরে এক দুটো তার শিল্প কারখানা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে। ইভির একটা ব্যাপার আছে, আর একটা কিছু টেকনোলজি আছে হলো আপনার ফুড প্রিজার্ভেশনের ব্যাপারে নতুন কিছু টেকনোলজি আছে, সেগুলি আমাদেরকে দেখাবে, যেগুলি হয়তো আমাদের দেশে কাজে লাগতে পারে। তারপর সাংহাই থেকে আমি সরাসরি ঢাকায় ফিরে আসব। আলাপ আলোচনার মধ্যে প্রধানত ধরুন অর্থনৈতিক বিষয়াবলী আসবে। কয়েকটি বিষয় তার মধ্যে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য, চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের, ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার, ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয়, কারণ আনঅফিসিয়াল বিজনেস আছে প্রচুর। যাই হোক, বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে, প্রধানত আমদানি। তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল। তো কাজেই চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে। বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে, সেগুলি কন্টিনিউ করছে। আর আমাদের আরও কিছু বিষয়াদি আছে, যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন অন্যান্য ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদেরকে প্রায় সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, কিন্তু সেটা আমাদের গ্র্যাজুয়েশনের পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে। তো এই ধরনের বিষয়াবলী প্লাস কিছু কালচারাল বিষয় আছে। আমাদের 50 বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কের, সেটার বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠানাদি হবে, সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। মোটামুটি এই আমাদের বিষয়। এরপরে আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ের উপরে আরও কিছু প্রশ্ন থাকে সেটা আমি। বাজেট সহায়তার যেহেতু আমাদের সমস্যা আছে, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা দেখবো যে কতটুকু তারা সহায়তা দিতে পারে, কতটুকু যদি প্রজেক্ট ঋণ যেগুলো সেগুলো যদি ত্বরান্বিত করা যায়, সেটাও আমাদের সুবিধা হতে পারে। তো সব কিছু মিলিয়েই অর্থনৈতিক বিষয়গুলি সব কিছুই আসবে। আর আমাদের যে বিভিন্ন প্রকল্প সহায়তা ইত্যাদি বিষয় আছে, সেটাও আসবে, এই যে কারণে যে আমরা ইয়েকেও নিয়ে যাচ্ছি। আমরা ইআরডির একজন সিনিয়র কর্মকর্তা আমার সাথে যাবেন, তাদের অনেকগুলো বিষয় আছে। তো আমরা কোনো কিছুই বাদ রাখবো না, সব কিছু নিয়ে আলাপ আলোচনা করবো। আমি একটু জানতে চাচ্ছিলাম স্পেসিফিক করে যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় যে $5 বিলিয়ন কথাবার্তা হয়েছিল, সেটা এখন আমরা সেটা অবশ্যই সেই আলোচনা বহাল আছে এবং সেটা থাকবে। স্যার, বাজেটের ক্ষেত্রে একটু বলি, তাদের ইন্টারেস্ট রেটটা একটু বেশি এবং কমিটমেন্ট ফিরও একটা ইস্যু আছে। এটাই তো আমি এই প্রসঙ্গটা ইতিমধ্যে আপনাদেরকে উল্লেখ করেছি যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো, এবং কমিটমেন্ট ফি এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো। সেটা আমাদের এজেন্ডাতে আছে। ঋণের সুদের কথা বলছেন, মানে এখন তাহলে চীনের কাছ থেকে আমরা যে ঋণটা আনি সেটার ইন্টারেস্ট রেট কত, এবং অন্যান্য শর্তাবলীর মধ্যে আসলে স্ট্রিনজেন্ট ইস্যুসগুলো কি কি থাকে, ওটা যদি একটু ক্লিয়ার করা যায়। দেখুন, প্রতিটি ঋণের কিন্তু সুদের হার একই না। কাজে সুদের হার এটা খুব ডিটেলস, এটা আপনারা প্রজেক্ট ওয়াইজ জেনে নিন, আরও অন্যান্য অথরিটিও আছে, তারা জানাতে পারবে। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। আর যেটা বললাম যে আমরা কমিটমেন্ট ফিটা যাতে পুরোপুরি তুলে দেওয়া যায় সে চেষ্টা করব। আসলে প্রকল্পের চেয়ে বড় কথা হলো যে এখানে আমাদের যেটা এমওইউ আছে এই নদীর সহায়তা, নদী নিয়ে কোঅপারেশনের ব্যাপারে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা সেটা রিনিউ করার সিদ্ধান্ত আছে। মাননীয় উপদেষ্টা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, চায়নার একটা উদ্যোগ আছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, আমরা জানি যে 2022 সালে তারা এটা আমাদের কাছে প্রস্তাব আকারে দিয়েছিল। অ্যাজ অফ নাও যে ইন্টারিম গভর্নমেন্টের যদি আগ্রহ দেখায় তাহলে তারা এ ব্যাপারে সহায়তা করবে। সাবেক সরকারের সময় অনেকে বলে যে ভারতের কারণে বা বাধার কারণে এটা হয় না। এই ব্যাপারে স্যার আমাদের সরকারের অবস্থানটা হচ্ছে এরকম যে এটার যে আপনার
গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। এটা হলো প্রথম কাজ, মানে রিনিউ করবেন। রিনিউ করবো আমরা, রিনিউ করবো। তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। স্যার কোনো রিনিউ কি এই সফরই হবে? কিনা রিনিউটা কি এই সফরে হবে? যে এই যে সময় যেটা এক্সপায়ার করে গেছে, সেটা রিনিউয়ালটা আমরা আশা করছি যে শেষ করে আসবো। এবারই হয়ে যাবে। এবারই হয়ে যাবে। স্যার, আপনি তো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন। এই সরকার হয়তো 1 বছর থাকবে, হয়তো 6 মাস বা 1.5 বছর বা 3 মাস, কে জানে। আমরা আপনিও জানেন না, আমরাও জানি না। তাহলে আসলে এই সফরে আসলে ঠিক কি টার্গেট নিয়ে যাচ্ছেন? দেখুন, চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা আসলে খুব সরকার স্পেসিফিক না, কিন্তু ইস্যুসগুলিও আপনারা জানেন যে এটা কোনোটাই 1 মাসের বা 1 বছরের ইস্যু না। ইস্যুগুলিও অনেক দিনের, অনেক পিছন থেকে হয়ে আসতেছে। এখন আপনারা জানেন যে গত সরকারের অবস্থান কী ছিল, ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে। আমরা কি সেগুলি সব বাদ দিয়ে দেবো? নট নেসেসারি। আমরা সেটাকে ফলো করবো, আমরা দেখবো যে সেটাতে আমাদের দেশের স্বার্থ ঠিকমতো রক্ষিত হচ্ছে কিনা। এবং এই যে প্রসেসটা যেটা, এটা কিন্তু অনগোয়িং প্রসেস। আমরা যখন চলে যাব, এই সরকার যখন থাকবে না, তখন পরবর্তী সরকার এসে কিন্তু বলবে না যে এর সব কিছু বাতিল, তা কিন্তু হবে না। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের কিছু শর্টকামিং হয়তো আছে, অন্যান্য অনেক দেশে তো কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে খানিক পরিবর্তন কখনো কখনো করতে হয় সরকারের চরিত্রের কারণে। কিন্তু আমি মনে করি না যে যেহেতু আমাদের সরকারের মেয়াদ নির্দিষ্ট নয়, এবং যেহেতু এই সরকারের খুব দীর্ঘদিন থাকবে এমন কোনো পরিকল্পনা নেই, এই জন্য যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিষয়গুলি আছে, সেটা চীনের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে হোক, সেটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না। আমাদেরকে সেটা এমনভাবেই করতে হবে যে এটা সরকার দেশ করছে। তারপরে আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা করব, আমাদের যারা পরে আসবেন তারা সেগুলোকে ফলো আপ করবে। মাননীয় উপদেষ্টা, আমার সহকর্মী যে প্রশ্নটি করেছেন, আমি আরেকটু রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করবো, এবং আমরা চাইবো যে চীন আমাদেরকে সহায়তা করুক। কারণ চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে, চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে ওখানে যেই অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে, তাদের সাথেও চীনের সম্পর্ক আছে। কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। এটা আপনারা জানেন যে একদিনে বা 1 মাসে সমাধান করার মতো বিষয় না। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে আছে এবং আরও অনেক দিন লাগবে, বিশেষ করে এখন যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে যেটা মিয়ানমারে, তাতে করে মিয়ানমারের খানিকটা স্টেবিলিটি যদি না ফিরে, তাহলে কিন্তু এখান থেকে রিপ্যাট্রিয়েশন প্রসেস শুরুই করা যাবে না। এটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ একটা সংঘাতময় পরিবেশে তারা যেতে আগ্রহী হবে না, এবং তাদেরকে তো আপনি জোর করে পাঠাতে পারবেন না। তাদেরকে পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। সেটার অনেক বিভিন্ন দিক আছে, সেই ডিটেলসে আমি গেলাম না, কিন্তু আমরা চাইবো যে একটা রাখাইনে একটা স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক, যেখানে নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হোক, যেখানে আমাদের এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা সবাই নিশ্চিন্তে ফেরত যেতে পারে। অন্যান্য নিরাপত্তা নিয়ে ইস্যু যেগুলি, সেগুলি চীনারা কী ইস্যু তুলবেন সেটা তো আমি জানি না এখনো। এটা অনেক কিছুই আমাদের আপনাদেরকে জানাতে হবে আমি ফিরে আসার পর। আপনি যেদিন চীন যাচ্ছেন, সেদিন শাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ বা সেটি নিয়ে আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন, বা তাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ হচ্ছে আপনাদের? আমি আবার একটি কথা বলতে চাই, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে, তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব, এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব, এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটাতে এই আমি কবে গেলাম চীনে আর সেদিন কি সরকার পরিবর্তন হলো কিনা, তাতে আসলে তেমন কিছু হয়ে যায় না। শুনুন, এই প্রশ্নটা আমি অন্যভাবে উত্তর দিই। আমি আপনাদেরকে একাধিকবার এটা কিন্তু আপনাদের সামনেও বলেছি যে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। স্যার, চীনের বাইরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে গত কয়েকদিনে আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা দুই দেশেরই ইন্টারাকশন হয়েছে,
এখনকার কি পরিস্থিতি স্যার এবং আমাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা, এটা কিভাবে আমরা সমাধান করব? ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজ, সেটা হলো যে এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। কারণ এটা হলো একটা ইস্যু, বর্ডার ইস্যুস কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না, বা এটা যে কোনো আর কখনো হবে না এরকম আমরা নিশ্চয়তা করতে পারবো। স্যার একটা জিনিস আপনি যদি ক্লিয়ার করেন, স্যার অনেক ভারতীয় কূটনীতিবিদ বলছেন আর কি, এখনো বলছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কাঁটাতারের বেড়া ভারত যেটা দিচ্ছে সেটা আন্তর্জাতিক আইনের বাইরেও বাংলাদেশের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতে দিচ্ছে এবং তারা কোনো বেআইনি কাজ করছে না, অথচ আমরা কিন্তু বলছি তো এটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। আসলে স্যার সত্যটা কি? এখানেই তো হলো এক্সপ্লানেশনের প্রশ্ন। আমরা যখন বলছি যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে যাচ্ছে, তখন আমরা সেটা বুঝেই বলছি, এবং তখন এটা নেগোসিয়েশনের প্রশ্ন আছে, এবং সেই নেগোসিয়েশনে আমরা যাব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ক্ষেত্র বিশেষে কিন্তু সেটার কনসিয়াসলি সেটার কিছু বাধ্যয় করা হয়েছে, যেমন আপনার তামাবিল সীমান্তে, ওখানে যদি 150 মিটার দূর গজ দূরে তাদের কোনো জায়গাই নেই, অথচ সেখানে একটা ঘর তোলা প্রয়োজন। এই ধরনের যেখানে প্রয়োজন সেখানে ছোটোখাটো ব্যক্তিত্ব করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অবিচল থাকতেছি। আপনাদেরকে ধন্যবাদ। জেডিআইটা আপনি ক্লিয়ার করেন না, এটা নিয়ে কি আমরা কোনো সমঝোতা সড়কে যাব নাকি কোনো আলোচনা হচ্ছে কিনা? জেডিআই এটা নিয়ে আলোচনা হচ্ছে, এক্ষুনি সমঝোতার সড়কে যাবো কিনা আমি বলতে পারছি না। মানে যুদ্ধ চলবে, আমরা